আসসালামু আলাইকুম 10 সেকেন্ডস অফ ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটির নাম হচ্ছে অবজেক্ট। আমি ইতিপূর্বেই দুইটা পার্ট নিয়ে কথা বলছি। একটা অবজেক্ট, প্রথম পার্টে আমি কথা বলছি অবজেক্ট কাকে বলে, অবজেক্টটা কি। দ্বিতীয় পার্টে আমি বলছি অবজেক্ট কত প্রকার, প্রধানত অবজেক্ট কত প্রকার সে বিষয় নিয়ে কথা বলছি। তৃতীয় পার্টে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবজেক্ট আরও অনেকভাবে হতে পারে, সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথম আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সো আলোচনাটা শুরু করা যাক। তাহলে প্রথম দেখেন, অবজেক্ট আমি প্রথম পর্যায়ে বলছিলাম যে হোয়াট এবং হুম। কি বলছিলাম যে ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। ক্লিয়ার? অবজেক্টটা প্রধানত দুই প্রকার, একটা নাম ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? হোয়াট দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায় ডিরেক্ট অবজেক্ট, হুম দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায় কি, ইনডিরেক্ট অবজেক্ট। এখানে দেখেন আরও কিছু কিছু অবজেক্ট আছে, যেমন দেখেন রিটেন অবজেক্ট। কি অবজেক্ট? রিটেন অবজেক্ট। রিটেন অবজেক্টটা আসলে কি? রিটেন অবজেক্টটা সেটাই, আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট থাকে। ক্লিয়ার? যখন আমরা পেসিভ করতে যাই, অ্যাক্টিভ থেকে পেসিভ করতে যাই, তখন একটা অবজেক্টকে সাথে রাখতে হয়, আর একটা অবজেক্ট কী করতে হয়, যেখানে আছে সেখানেই রাখতে হয়, যেখানে আছে সেখানেই রাখতে হয়, আর একটা অবজেক্টটা আছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। ক্লিয়ার? যেমন আমরা একটা এক্সাম্পল নেই যে হি টিচেস আস ইংলিশ। খেয়াল করে দেখেন এখানে দুইটা অবজেক্ট কিন্তু আছে। তিনি আমাদের কি শিক্ষা দেন? ইংরেজি। এটা একটা অবজেক্ট। কাকে শিক্ষা দেন? আমাদেরকে শিক্ষা দেন, অবজেক্ট। তার মানে দুইটা অবজেক্ট। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা যখন এই সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে পেসিভ করতে যাব তখন কি হইল, যে উই আর টট ইংলিশ বাই হিম। খেয়াল করে দেখেন এখানে যে আস অবজেক্টটা ছিল সেটাকে সাবজেক্টে পরিণত করছি, কিন্তু ইংরেজি যে অবজেক্টটা ছিল, অবজেক্টটা কিন্তু ইংলিশ অবজেক্টটা রয়েই গেছে এখানে। সো এই ইংলিশটাকে বলতেছি রিটেন অবজেক্ট। কি বললাম? রিটেন অবজেক্ট। আরও একটা আমরা এক্সাম্পল নেই যে আই উইল গিভ হিম আ ফেন। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখেন এখানে কয়টা অবজেক্ট? দুইটা। হিম একটা অবজেক্ট, ফেন একটা অবজেক্ট। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখেন, আবার যদি আমি এটা পেসিভ করতে যাই তাহলে সেন্টেন্সটা কী হয়? আ ফেন উইল বি গিভেন হিম বাই হিম। খেয়াল করে দেখেন হিম, এখানেও অবজেক্ট ছিল হিম, সো এখানে কিন্তু হিমটা আমি রেখে দিয়েছি, বাট আর একটা অবজেক্ট ছিল ফেন, এই পেনটা কিন্তু আমি পেসিভ করার কারণে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসছি। ক্লিয়ার? এই যে আমরা যে অবজেক্টটাকে রেখে দিলাম, অপরিবর্তিত অবস্থায় রাখলাম, এই অপরিবর্তিত অবস্থায় রাখা অবজেক্টটার নামই হচ্ছে রিটেন অবজেক্ট। ক্লিয়ার? আশা করি আপনারা রিটেন অবজেক্ট বুঝতে পারলেন। রিটেন অবজেক্ট বেসিক্যালি হচ্ছে কি, অপরিবর্তিত অবজেক্ট। ক্লিয়ার? আর একটা অবজেক্ট শিখি যে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টটা কি? কগনেট অবজেক্ট চিনিবার আর একটা বিষয়, আপনার যমজ শব্দটা মাথায় রাখতে পারেন। যমজ মানে কি? দুইজনেই একই রকম হবে দেখতে। ক্লিয়ার? তাহলে আমি যদি গ্রামারের ভাষার সংজ্ঞা দিতে চাই সেটা এভাবে করেই হয় যে ইনট্রানজেটিভ ভার্বগুলো যখন কোনো নাউন সমজাতীয় নাউনকে অ্যাকসেপ্ট করে। কি বললাম? ইনট্রানজেটিভ ভার্ব কখন বা যখন সমজাতীয় নাউনকে, ওই ভার্বের সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন তাকে বলা হয় কগনেট ভার্ব। অর্থাৎ সহজ কথায় যদি বলতে যাই তাহলে ভার্ব এবং অবজেক্ট দেখতে একই রকম হবে, একই চেহারার হবে। এই কারণে ওই অবজেক্টটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। আর ভার্বটার নাম তাহলে কি হবে বলেন? ভার্বটার নাম অবশ্যই হবে কগনেট ভার্ব। ক্লিয়ার? আর তাহলে দুইটা যদি একই রকম দেখতে, এই কারণে আমি বলতেছি স্যার যমজ। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা এক্সাম্পল নেই, আয়রা ক্রাইস এ লাউডলি ক্রাই। দেখেন এখানে ক্রাই কিন্তু একটা যে স্যার ভার্ব। আবার দেখেন, আবার এখানে আবার ক্রাইটাও কিন্তু, এ লাউড ক্রাইটাও কিন্তু এখানকার অবজেক্ট। ক্লিয়ার? তাহলে দেখেন এখানকার ভার্ব আর এখানকার অবজেক্ট দুইটা একই, একই হওয়ার কারণে এই ক্রাইটা অবজেক্টটাকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট, আর ক্রাইটাকে বলতেছি আমি তাহলে কি বলবো? কগনেট ভার্ব। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল আমরা নেই যে আই ড্রিমড আ ফাইন ড্রিম। খেয়াল করেন ড্রিমের পাস্ট ফর্ম কিন্তু ড্রিমড। ক্লিয়ার? তাহলে এখানকার ভার্ব আর এখানকার অবজেক্ট দুইটা কিন্তু সেম, একই, ড্রিম থেকে ড্রিম। ক্লিয়ার? যেমন আমি একটি স্বপ্ন দেখি, আই ড্রিম আ ড্রিম, আই শ এ ড্রিম না। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এই ভার্বটার নাম হচ্ছে কগনেট, এই ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব, আর এই অবজেক্টটার নাম হচ্ছে কি বললাম? কগনেট অবজেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? আমরা আরও একটা এক্সাম্পল নিতে পারি যে শাহিদ স্যাং আ নাইস সং। খেয়াল করে দেখেন এই যে সং, সিং থেকে তো সং নাকি, আর এখানে সং, তাহলে কি দুইটা কি ভার্বের উৎপত্তিটা কিন্তু অবজেক্ট, অবজেক্ট আর ভার্বটা দুইটা একই, উৎপত্তিগত দিক থেকে দুইটা একই। সো এইটাকে কি বলতেছি? এটাকে বলতে কগনেট ভার্ব, এটাকে কি বলতেছি? কগনেট অবজেক্ট। ক্লিয়ার?
এইখানে আর একটা সেন্টেন্স আমরা নেই যে আয়রা রেয়ান আ রেস। দেখেন রেস শব্দটা এটা কিন্তু নাউন ফর্ম, আর ভার্ব কিন্তু রান, রান থেকে দেন পাস্ট ফর্ম। ক্লিয়ার? কিন্তু খেয়াল করে দেখেন বিষয়টা এতে, সো এই রেসটা কিন্তু স্যার ভার্ব থেকে উৎপত্তি ঘটছে, অর্থাৎ দুইটাই কিন্তু একই রকম। সো এই রেসটাকে বলতেছি কগনেট অবজেক্ট। কি বললাম? কগনেট অবজেক্ট। আর ভার্বটা কি বলতেছি? কগনেট ভার্ব। ক্লিয়ার? এখানে এইগুলো যে ব্যবহার করলাম এগুলোর মধ্যে একটা খেয়াল করে রাখবেন যে সব সময় কগনেট যে অবজেক্ট আছে, কগনেট অবজেক্টের পূর্বের যে ওয়ার্ডটা, কি বললাম? কগনেট অবজেক্টের পূর্বের ওয়ার্ডটা সর্ব অবস্থায় অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অবজেক্টিভ হবে। কোনটার কি অবজেক্টিভ হবে? কিছু কগনেট ভার্বের পূর্বের ওয়ার্ডটা। তাহলে দেখেন সং এর পূর্বে নাইস, দেখেন অবজেক্ট। দেন ক্রাইয়ের পূর্বে লাউড, অবজেক্ট। দেখেন ড্রিমের পূর্বে আমরা জানি কগনেট অবজেক্ট, তো এর পূর্বে আছে ফাইন। ক্লিয়ার? রেস এটা তার কগনেট অবজেক্ট, এর পূর্বে আছে এ। আমরা জানি সকল ডিটারমিনার কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সকল ডিটারমিনার কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এ অ্যান্ড দিও এক প্রকার আর্টিকেল, এই আর্টিকেলগুলোকে কি বলা হয়? ডিটারমিনার। ক্লিয়ার? তাই আশা করি কগনিটিভ ভার্ব সম্পর্কে আমরা জানা গেল। এখন আসেন ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট সেটাই অবজেক্ট যখন দুইটা অবজেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে একটা অবজেক্ট আছে কিন্তু সেন্টেন্সটা বা ওই অর্থটা, সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণতা পায় না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না অবজেক্ট থাকা সত্ত্বেও। তাহলে আরও একটা যদি অর্থ, আর একটা যদি ওয়ার্ড আমরা বসাই বা আর একটা যদি অবজেক্ট নিয়ে আসি, তাহলে সেন্টেন্সটার অর্থ পরিপূর্ণতা পায়। এই যে ওয়ার্ডটা বা যে অবজেক্টটা আমি আর একটা নিয়ে এসে পরিপূর্ণতা নিয়ে পাইলো এই সেন্টেন্সটাকে, এই পরিপূর্ণতা যে ওয়ার্ডটা পাইছে, যে অবজেক্টটা পাইছে, সেই অবজেক্টটার নাম কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ফ্যাক্টিটিভ অবজেক্টের আর একটা নাম আমরা ব্যবহার করতে পারবো যে কমপ্লিমেন্টারি অবজেক্ট। মেন্টারি অবজেক্ট। কি বললাম? যে স্যার ফ্যাক্টিটিভ অবজেক্টের আরেকটা নাম কি? কমপ্লিমেন্টারি অবজেক্ট। ক্লিয়ার? কমপ্লিমেন্টারি অবজেক্ট। তাহলে খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল নেই যে উই সিলেক্ট হিম, আমরা তাকে নির্বাচিত করলাম। এখন দেখেন অর্থটা কি পরিপূর্ণ পায় না। এখন যদি বলি কি নির্বাচিত করলাম, ক্যাপ্টেন নির্বাচিত করলাম, সো ওই হিমটার কিন্তু অর্থ পরিপূর্ণতা দিল ক্যাপ্টেন শব্দটায়। সো ক্যাপ্টেনটাকে কিন্তু একটা অবজেক্ট, এই অবজেক্টটার নাম কি বললাম? যে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এখানে আর একটা বিষয় লক্ষণীয় যে আমরা যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্টটা বের করতে চাই, তাহলে সহজভাবে আমরা বের করার আর একটা নিয়ম আছে যে দুইটা অবজেক্টের মাঝে আপনি সমান সমান চিহ্ন বসাই দেবেন। কি দিব? সমান সমান চিহ্ন বসাই দেব। যদি সমান সমান চিহ্ন বসাই দিলে যদি অর্থ প্রকাশ করে, তখন মনে করতে হবে যে এইখানে কমপ্লিমেন্টারি অবজেক্ট আছে অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট আছে। খেয়াল করে দেখেন যেখানে হিম সমান সমান ক্যাপ্টেন, যিনি হিম তিনি কিন্তু ক্যাপ্টেন। সো ক্যাপ্টেনটা হিমের কমপ্লিমেন্ট হিসেবে আসছে, হিমের পরিপূরক হিসেবে আসছে। সো ক্যাপ্টেনটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন আরেকটা আমরা এক্সাম্পল নেই যে দে নেমড হিম শাকির, তাহলে তারা তাকে কি নামে রাখে? শাকির নামে রাখে, তাই তো? এখন দেখেন যিনি হিম তিনি কিন্তু শাকির, তাহলে সমান সমান কি চিহ্ন দেওয়া যাবে? যাবে। সো শাকির, এই হিমটার অর্থটাকে পরিপূর্ণতা, তাকে কি নামে ডাকে? পরিপূর্ণতা পাইল না। এখন যদি বলি শাকির নামে ডাকে, তখন কিন্তু ঠিকই পরিপূর্ণতা পাইল। সো শাকিরটাকে বলতেছি ফ্যাক্টিটিভ অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এরকম অনেকগুলো অবজেক্ট আছে ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি, যেমন সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, অ্যাপয়েন্ট, কল, এগুলোকে সাধারণত কি বলি আমরা? ফ্যাক্টিটিভ অবজেক্ট বলি। ক্লিয়ার? এখন দেখেন নেক্সট আর একটা বিষয় শিখি যে প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট কোনগুলো? যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে, প্রিপোজিশনটাকে পরিপূর্ণতা দেয়, অর্থটাকে পরিপূর্ণতা দেয়, তখন তাকে এই অবজেক্ট, তখন তাই এই ওয়ার্ডটাগুলোকে কি বলা হয়? যে প্রিপোজিশনাল অবজেক্ট। কি বলা হয়? প্রিপোজিশনাল অবজেক্ট। যেমন এক্সাম্পল হিসেবে আমরা নেই যে আই লিভ ইন রংপুর। দেখেন এই রংপুর, এই ওয়ার্ডটার পূর্বে কি আছে? ইন। এটা কি? একটা প্রিপোজিশন। সো রংপুরটা কি? একটা অবজেক্ট। সে অবজেক্টটার নাম কি স্যার? প্রিপোজিশনাল অবজেক্ট। ক্লিয়ার? খেয়াল করে দেখেন দ্য পুলিশ লুক ইনটু দ্য কেস। দেখেন কেস, এই কেসটার পূর্বে কি আছে বলেন তো? যে ইনটু আছে, প্রিপোজিশন আছে। সো এইটার নাম কি? এই যে দ্য কেসটার নাম কি? অবজেক্ট। কি? অবজেক্টটার নাম কি? প্রিপোজিশনাল অবজেক্ট। দেখেন হি লুকস আফটার হিজ প্যারেন্টস। দেখেন হিজ প্যারেন্টস, এইটার পূর্বে কি আছে বলেন তো? এই অর্ডার পূর্বে কি আছে? আফটার আছে। আফটারটা কি? আপনারটা স্যার প্রিপোজিশন। সো এটাকে কি বলছে? হিজ ফ্রেন্ডসটাকে বলতেছি, প্যারেন্টসটাকে বলতেছি প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন আই অ্যাম ফন্ড অফ সুইট। দেখেন সুইটের পূর্বে কি আছে? প্রিপোজিশন আছে, তাই তো? কিসে অনুরক্ত?
কিসে অনুরক্ত? সুইটে, মিষ্টিতে। সো সুইটটা হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্টটা কি হিসাবে আছে স্যার? প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে আছে, যেহেতু স্যার পূর্বে আছে প্রিপজিশন। ক্লিয়ার? এখন আমরা প্রিপজিশন বুঝলাম। লাস্ট ওয়ান অ্যাডভার্বিয়াল অবজেক্ট। অ্যাডভার্বিয়াল অবজেক্টটা কি? যখন কোনো মানে আমরা জানি যে ইনট্রানজেটিভ ভার্বের পরে যে ওয়ার্ডগুলো বসে তাকে বলা হয় অ্যাডভার্ব। কি বললাম? ইনট্রানজেটিভ ভার্বের পরে যে ওয়ার্ড বসে তাকে বলা হয় অ্যাডভার্ব। ইনট্রানজেটিভ ভার্বটা আসলে কি? ইনট্রানজেটিভ ভার্বটা সেই ভার্বটা আমরা পড়ছিলাম যে অবজেক্টকে, বাক্যকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর না করলে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? যেমন দেখেন, খেয়াল করে দেখেন, আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। এখন যদি আমি কোশ্চেন করি কি যাব, উত্তর আছে। কাকে যাব? আছে উত্তর? নাই। কাকে যাব? বাড়ি যাব। কি যাব? বাড়ি যাব। উত্তর কিন্তু নাই। সো এই ভাবটার নাম, এই গো ভাবটার নাম কিন্তু ট্রানজিটিভ ভাব না স্যার, ইনট্রানজিটিভ ভাব। কি বললাম? ইনট্রানজিটিভ ভাব। আমরা আগে থেকে জানছি যে ভার্বের কর্ম নয়, অবজেক্ট নাই, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভাব। সো এই ইনট্রানজিটিভ ভার্বের পরে আবার যে ওয়ার্ডটা বসে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলে। কি বলা হয়? অ্যাডভার্ব বলে। মানে অ্যাডভার্ব তাহলে কাকে বলে? অ্যাডভার্বটা তাকেই বলে যদি হোয়ার, হাউ, তারপরে হোয়াই, হোয়েন, এইগুলো দ্বারা যদি কোশ্চেন করি উত্তর পাই, তখন এই উত্তরকৃত ওয়ার্ডটার নাম অ্যাডভার্ব। যদি আমি এটা কোশ্চেন করি যে কিভাবে, মানে কোথায় যাই, বাড়িতে, দেখেন হোম দ্বারা কোশ্চেন আসলো কোথায়, তাহলে এই হোমটা কি বললাম? অ্যাডভার্ব। ক্লিয়ার? কিন্তু খেয়াল করে দেখেন, আমরা যখন যে এই যে অ্যাডভার্ব, সো অ্যাডভার্বগুলোকেও কিন্তু আমরা অ্যাডভার্বও বলতে পারি, আবার একই সাথে বলতে পারি অ্যাডভার্বিয়াল অবজেক্ট। তাহলে অ্যাডভার্ব, যেটাকে অ্যাডভার্ব বলি সেটাকে কি বলা যেতে পারে? অ্যাডভার্বিয়াল অবজেক্ট। তাহলে কি হোমটা কি অ্যাডভার্বও বলতে পারবো, অ্যাডভার্বিয়াল অবজেক্টও বলতে পারবো। হি ওয়াজ দেয়ার, তাহলে দেয়ারটা কি? কোথায় যায়? সেখানে যায়। তার মানে কি এখানে দেয়ারটা কি? অ্যাডভার্ব। সো আমরা এখানে অ্যাডভার্বও বলতে পারবো, অ্যাডভার্বিয়াল অবজেক্টও বলতে পারবো। দে রান ফাস্ট, সে কেমনভাবে, হাউ দ্বারা কোশ্চেন করলে কিন্তু অ্যাডভার্ব পাই। তাহলে কি হাউ, কেমনভাবে, ফাস্ট, দ্রুত, তার মানে কি ফাস্টটার নাম অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বটাকে কি বলতে পারবো আমরা? অ্যাডভার্বিয়াল অবজেক্টও বলতে পারবো। আবার দেখেন, প্লিজ ওয়েট হিয়ার, এখানে অনুগ্রহ এখানে অপেক্ষা করো। কোথায় অপেক্ষা করো? কোথায়? হোয়ার দ্বারা কোশ্চেন করলে পাই অ্যাডভার্ব। সো হিয়ারটা এখানে অ্যাডভার্ব, কিন্তু একই সাথে এটাকে আমরা কি বলতে পারবো? অ্যাডভার্বিয়াল অবজেক্ট। আশা করি আপনারা অবজেক্ট সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে আপনারা আপনাদের যে কোনো কোশ্চেন করে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।